Recording in progress. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, সো আলহামদুলিল্লাহ আমরা পেট্রো বাংলা যে দুইটা স্পেশাল ক্লাস নিতে চেয়েছিলাম, প্রথম ক্লাসটা শুরু করছি। যদিও আজকে আপনাদের ব্যাচে রেগুলার জিওমেট্রি ক্লাসটা নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা নিতে পারছি না, যেহেতু 20 তারিখে পেট্রো বাংলার এক্সাম পড়ে গিয়েছে। তো এখানে মূলত আসলে আমরা যে ম্যাথগুলো এখানে দেখবো, ডেফিনেটলি টপিক বেস সলিউশন দেখবো, কনসেপ্ট সহকারে, যে কিভাবে কি হচ্ছে, এক্সাম হলে অ্যাপ্রোচটা কেমন হয়। আর যারা ইতিমধ্যে আসলে মানে আপনাদের তো ব্যাচটা শেষের দিকে, তো এগুলো আপনাদের কাছে অনেকটা পরিচিত মনে হবে। তো তারপরেও আমরা পেট্রো বাংলার কোশ্চেন গুলো টপিক বেস আকারে আনছি, দেখা যাক কতদূর করা করা যায় কতদূর। তো আমাদের প্রথম যে চ্যাপ্টার আমরা বা প্রথম টপিক আমরা সিলেক্ট করেছি, সেটা হচ্ছে ফ্র্যাকশন বা ইকুয়েশন। পর্যায়ক্রমে যতগুলো টপিক থাকবে সবগুলো ইনশাআল্লাহ আমরা কভার করবো। প্রথম প্রশ্নটা খেয়াল করি। The students in as art course are assigned to create on place of artwork is in the following distribution: 1 by 3 are sculptures, 1 by 8 are oil painting, 1 by 2 are watercolors, and the remaining 10 pieces are mozaris. So how many students are in the art class? সিলেট গ্যাস ফিল্ডে 2011 সালের কোশ্চেনটা। তো এখান থেকে আমরা খেয়াল করব, একটা ম্যাথ আমরা এখানে 4 থেকে 5টা প্রশ্ন দেখবো টুকটুক করে। তো প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে যে দ্য স্টুডেন্টস ইন অ্যাজ আর্ট কোর্স, একটা আর্টস কোর্সের যে স্টুডেন্ট ছিল কিছু সংখ্যক, তাদের মধ্যে যেই ডিস্ট্রিবিউশনটা হয়েছে, শিল্পের কলা যে স্টুডেন্টরা ছিল তাদের মধ্যে যে ডিস্ট্রিবিউশন হয়েছে, টোটাল স্টুডেন্ট 1/3 স্কাল্পচার আঁকতে দেওয়া হয়েছে, 1/8 হচ্ছে ওয়েল পেন্টিং, এবং 1/2 হচ্ছে আমাদের জল কালারের, এবং বাদ বাকি যে 10 জন আছে তাদেরকে এই মোজারিস কালারের পেন্টিং আঁকতে দেওয়া হয়েছে। তো কোশ্চেন করা হয়েছে এখান থেকে ঠিক কতজন স্টুডেন্ট আছে আর কি। তো আমরা এক্স ধরে করলে এটা ডেফিনেটলি বড় হয়ে যাবে, আমরা নিরুৎসাহিত করবো এক্স ধরে করতে। আমরা এটা সহজে কিভাবে করতে পারি, আমরা লিখবো স্মার্টলি যে হেয়ার আমরা ধরে নিব যে লেট টোটাল স্টুডেন্ট বা লেট টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যদি খেয়াল করি, সেটা 24 ধরবো। এখন কোশ্চেন হচ্ছে 24 কেন ধরবো, পেনটা একটু ডিস্টার্ব হচ্ছে। আমরা এলসিএম মেথড ইউজ করব। আমরা যে ডিনোমিনেটর গুলো এখানে পাবো, এই সবগুলোর এলসিএম আমরা নিয়ে নিব। তাহলে 283, এইটা আমাদের টোটাল স্টুডেন্ট। 283 যে এলসিএম 24, এটা আমাদের টোটাল স্টুডেন্ট। ফাইন। এই টোটাল স্টুডেন্টের খেয়াল করেন এখান থেকে 1/3 কে স্ক্যাপচার রাখতে দেওয়া হয়েছে। তাহলে স্ক্যাপচার যদি আমরা আঁকার চিন্তা করি, তাহলে এখান থেকে কতগুলো, টোটাল 24-এর 1/3, তার মানে 8 জন আমাদের স্কাল্পচার রাখতে দেওয়া হয়েছে। ফাইন। সেকেন্ড যে ঘটনাটা আছে, 1/8 আমাদের ওয়েল পেন্টিং। সো ওয়েল পেন্টিং হচ্ছে আমাদের 24-এর 1/8, তার মানে 3 জনকে ওয়েল পেন্টিং। এবং আর একটা যে ঘটনাটা আছে, যে 24-এর হাফ সংখ্যক স্টুডেন্ট আমাদের ওয়াটার কালার্স বা জল রং, তাহলে এখান থেকে 12 জনকে কি করতে দেওয়া হয়েছে, জল রং আঁকতে দেওয়া হয়েছে। ফাইন। তো আমরা যদি খেয়াল করি এখান থেকে আমরা দেখবো টোটাল স্টুডেন্ট সংখ্যা আমাদের 24 ছিল। আমাদের যে 3টা কালার রাখতে দেওয়া হয়েছিল, একটা স্কাল্পচার, একটা ওয়েল পেন্টিং এবং একটা ওয়াটার কালার, তো সেটা মিলে 8 + 3 + 12, অর্থাৎ 12 × 3 = 15, 15 × 3 কত, 15 × 8 হচ্ছে 23 জন। তাহলে আমরা খেয়াল করলাম আমাদের মোট 23 জন, আমরা যে টোটাল 24 জন ছাত্রছাত্রী ধরেছিলাম তার মধ্যে 23 সংখ্যক ছাত্রছাত্রী বা 23 ইউনিট ছাত্রছাত্রী আমাদের এখানে ইউজ হয়ে গেছে। তাহলে আমাদের 24 থেকে যদি খেয়াল করি 23 বাদ দিই, তাহলে আমাদের আর 1 ইউনিট পরিমাণ ছাত্রছাত্রী বাকি আছে, বা 1 ইউনিট পরিমাণ আমাদের কালারিং বাকি আছে। তো কোশ্চেনের ভাষায় ঠিক এটা বলা আছে যে রিমেইনিং 10 পিসেস আর মোজারিস। তাহলে খেয়াল করেন আমাদের টোটাল যদি 24 হয়, এটা যদি স্কাল্পচার 8 হয়ে থাকে, ওয়েল পেন্টিং যদি 3 হয়ে থাকে, এবং এখান থেকে এটা কি নাম ছিল, এটা ওয়াটার কালার ছিল, 12 ছিল। তাই সবগুলো ইউজ করার পরে সেটা 23 ইউনিট পরিমাণ রয়েছে। আমাদের কাছে মোট ছিল 24 ইউনিট, তাহলে আমাদের 1 ইউনিট রিমেইনিং। এই যে 1 ইউনিট রিমেইনিং কোশ্চেনে, সেটা 10 পিসকে রিপ্রেজেন্ট করে। এগুলো সব ফ্র্যাকশনে ছিল, এটা একটা ইন্টিজার ভ্যালু ছিল। আমাদের ভাষায় যেটা 1 ইউনিট মানে কত, 10 পিসকে রিপ্রেজেন্ট করে সেটা, বা 10 সংখ্যককে রিপ্রেজেন্ট করে স্টুডেন্ট। 24 ইউনিট মানে টোটাল ধরেছিলাম, তাহলে আলটিমেটলি কত আসবে, 240 আসবে। কিভাবে ক্যালকুলেট করবেন, 10 হয়ে গেছে মানে কত, 10 টাইমস এর ভ্যালু দিয়েছে, তাহলে 24ও 10 টাইমস এর ভ্যালু দিয়ে ডেফিনেটলি 240 আসবে। খেয়াল করবেন 10 পিসেস আর মোজারে ছিল, 10 জনকে মোজারিস আঁকতে দেওয়া আছে। তাহলে খেয়াল করলাম 8 স্কাল্পচার, 3 আমাদের ওয়েল পেন্টিং, এবং জল রং দেওয়া ছিল 12টা, তাহলে মোট 23টা আমাদের এখানে ইউজ হয়ে গেছিল। আমাদের হাতে আর 1 ইউনিট পরিমাণ বাকি ছিল 24-এর ভিতরে।
আমাদের বাসায় যেটা 1 ইউনিট পরিমাণ পেইন্টিং বাকি থাকে সেটা কোশ্চেনের বাসায় 10 কে রিপ্রেজেন্ট করা হয়। সো 1 ইউনিট যদি 10 হয়ে থাকে, জানতে চাইছে টোটাল কত, আমাদের বাসায় টোটাল হচ্ছে 24 ইউনিট, তাহলে 24 আসবে কত, 240। এক যদি 10 হয়ে যায়, মানে 10 গুণের ভ্যালু দেয়, 24 সিম্পলি 10 গুণের ভ্যালুতে 240 আসবে। সো এখানে অবশ্যই বলে দিবেন যে 240 জন স্টুডেন্ট আমাদের এখানে এই আর্ট ক্লাসে ছিল। তো আমরা চাইলে এটা এভাবে করতে পারি। আর যদি এক্স ধরে করতে চান একটু লেন্থি হবে আর কি, ক্যালকুলেশনটা একটু ঝামেলা হবে, তবে এলসিএম মেথডে গেলে এটা অতি দ্রুত করা সম্ভব। নেক্সট ওয়ান, আমাদের ফ্রাকশন বা ইকুয়েশন চ্যাপ্টারের নেক্সট ওয়ান। আচ্ছা, a shopkeeper buys 100 mangoes at taka 12 is. He sells 60 mangoes at taka 17.40 is and X mangoes at taka 11.31 is. The shopkeeper makes a profit of at least 10%. Find the least possible value of X. তো এই কোশ্চেন গুলো খেয়াল করেন, এটা কোথায় আসছে, বাকরাবাদ 21 সালে আসছে, আবার বিপিআই তে 2020 সালে, এবং উত্তরা ব্যাংকের পিও তে 2021 সালে আসছে। 100টা ম্যাঙ্গো আমাদের এখানে যদি খেয়াল করি, এটা প্রফিট লস চ্যাপ্টারের মধ্যেও ফেলা যায়। 100টা ম্যাঙ্গো আপনার 12 টাকা করে কেনা হয়েছে, তাহলে সিম্পলি আমরা যদি খেয়াল করি যে এই 100টা ম্যাঙ্গো সিপিটা কত, 100টা ম্যাঙ্গো সিপি আমাদের কত, সিম্পলি এখান থেকে 1200 টাকা সে। আচ্ছা ফাইন, এর মধ্যে 60টা ম্যাঙ্গো সে কি করছে, 17.40 টাকা করে বিক্রি করছে, এবং এক সংখ্যক ম্যাঙ্গো সে 11 টাকা 31 পয়সা করে, 3 1 পয়সা করে বিক্রি করছে। এতে কি ঘটনাটা হয়েছে, সে একটা কিনেছিল এবং এরপরে দুটা ডিফারেন্ট ধাপে সে বিক্রি করছে। এতে সে 10%, কেউ কিছু বলছেন, কাইন্ডলি মিউট করবো, হ্যাঁ শুভ আপনি কাইন্ডলি মিউট করেন। ওকে, সো খেয়াল করি এই যে দুটা ঘটনা ঘটলো, এর মধ্য দিয়ে সিম্পলি আমাদের কি হয়েছে, 10%-এর মতো প্রফিট হয়েছে। তো এই যে 10%-এর মতো প্রফিট হলো, আমরা যদি এখানে ইকুয়েশন দাঁড় করাতে চাই, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স। সেক্ষেত্রে কিভাবে করা যাবে, খেয়াল করি এই যে 60 সংখ্যক ম্যাঙ্গোস, এটা আমাদের 17 টাকা 40 পয়সা করে আমরা বিক্রি করেছি, এটা কিন্তু সেলিং প্রাইস, ফাইন। এবং বাকি এক সংখ্যক ম্যাঙ্গো আমরা সেটা 11.31 টাকা করে বিক্রি করেছি। তাহলে দুইটা ফেজে সেলিং প্রাইস গেল। এই যে সেলিং প্রাইসটা হলো, এটা আমার কাজটা কি হয়েছে, আমরা 10%-এর মতো প্রফিট করেছি। কার উপরে প্রফিট, সবসময় প্রফিট বা লস যেটাই হোক না কেন সেটা সবসময় সিপির উপরে বা কস্ট প্রাইসের উপরে হয়। তাহলে এই যে দুইটা ধাপে আমরা বিক্রি করলাম, অ্যাজ এ রেজাল্ট আমাদের যে কস্ট প্রাইস ছিল সেটার উপর আমরা কি করছি, ডেফিনেটলি 10% প্রফিট করা। সো আমরা শিখেছি কোনো কিছু 10% প্রফিট করার অর্থ হচ্ছে 10 ইউনিটটা সেটা 11 ইউনিটে পরিণত হওয়া। আমরা অলরেডি এক্সপ্লেন করে আসছি, এগুলো সব আপনারা সবাই জানেন যে 10% বলতে 1/10 কে রিপ্রেজেন্ট করা হয়। যখন বলা হয় কোনো কিছু 10% প্রফিট করা, অর্থাৎ 10-এ সেটা 1 বৃদ্ধি পেয়ে 11/10-এ পরিণত হয়। যদি আমি কোনো কিছু 10% হ্রাস বলে থাকি, সেক্ষেত্রে 10-এ 1 কমে সেটা 9/10-এ পরিণত হয়। একটা ভ্যালু 10% বৃদ্ধি মানে সেটা 10 থেকে 11-তে পরিণত হওয়া, 10% হ্রাস মানে সেটা 10 থেকে 9 ইউনিটে পরিণত হওয়া। তো এখানে সমান দিবেন না আপনারা, সমান দিলে একটা ভুল হবে। ডেফিনেটলি আমি সমান আগে দিয়েছি ভুলটা দেখানোর জন্য। বলা আছে যে অ্যাটলিস্ট 10%-এর মতো প্রফিট করছে, তার মানে খেয়াল করবেন এই যে প্রফিটের পোর্শনটা, এই যে আমি দুইটা ধাপে বিক্রি করলাম, প্রফিটের পোর্শনটা সেটা অন্তত 10% বা এর থেকে বেশিও প্রফিট করতে পারে। ঠিক আছে, এই জন্য আপনার এখান থেকে সমান দিবেন না, ইকুয়াল আর গ্রেটার দ্যান দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু অবশ্যই ফাইন্ড আউট করা পসিবল। এই প্রশ্ন কিন্তু আবার আসবে। ফার্স্ট কথা হচ্ছে এটা ক্যালকুলেশন আমরা করতে চাই, তো এটা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, আমরা একটু সহজে যদি ক্যালকুলেশন করতে চাই, তো তাহলে 60 গুণিত 18 করে ফেলি। 17.40 ক্যালকুলেশন করা আমাদের জন্য কঠিন, কিন্তু 18 দিয়ে ক্যালকুলেশন করা আমাদের জন্য সহজ। তো এটাকে আমরা চাইলে অনেকভাবে ক্যালকুলেশন করতে পারি, আমরা দেখিয়েছি হাবলিং এন্ড ডাবলিং মেথড, স্প্লিট এন্ড মার্জ মেথড, প্রত্যেকটা মেথডে এটা করা যায়। আমি যদি হাবলিং এন্ড ডাবলিং করতে চাই, এখান থেকে একটাকে ডাবল করে দিব আর একটাকে হাফ করে দিব। ঠিক আছে, তো এখন দেখেন 120-কে 9 বার যদি গুণ করতে হয় আপনার জন্য, তারপরে কঠিন মনে হচ্ছে না, আপনি 10 বার গুণ করে ফেলেন, কত, 1200। তাহলে আপনার তো গুণ করতে বলছিলাম 9 বার, 10 বার তো না, সো দ্যাটস মিন এখান থেকে আরো 120 বাদ দিয়ে দিব একবার। 120 বাদ দেওয়ার অর্থ হচ্ছে 1000 কত আসতেছে, 80 আসে। তাহলে খেয়াল করেন এই 16 গুণ 18 এটা আমাদের 1080 প্রডিউস করে। এখন কথা হচ্ছে আপনাকে আমি 16 গুণ 18 গুণ করতে দিয়েছিলাম না, ডেফিনেটলি আমার 0.40 17.40 করে গুণ করার কথা ছিল। অর্থাৎ
আপনি 18 গুণ করে প্রত্যেকবার 0.60 বেশি গুণ করেছেন কতবার? 60 বার। তো দেখা যায় 636, তার এখান থেকে আপনি 36 অ্যামাউন্ট এখানে বেশি নিয়েছেন। সো এটা আমরা সাবট্রাক্ট করে দিব 1044। তো এটাকে আমরা চাইলে সহজে এভাবে গুণ করে আনতে পারি যে 16 গুণিত 17.40 ইজ ইকাল টু 1044। ফাইন। আমরা এখানে অনেকগুলো ম্যাথ দেখবো, হ্যাঁ, অনেকগুলো অ্যাপ্রোচ আছে। একটা ম্যাথে 4 থেকে 6টা অ্যাপ্রোচও দেখতে পাবো ইনশাআল্লাহ। আর এটা আমরা কি করবো, 11 পয়েন্ট সিম্পলি 31x নিই। আর এটা হচ্ছে আমাদের ক্যান্সেল আউট করে দেন। 11 বার গুণ করতে চান, 10 বার নিয়ে নেন 1200, আর একবার নিলে 1300, সিম্পলি এখান থেকে 20 আসে। তাহলে এখান থেকে 11.31x, ডেফিনেটলি এখান থেকে 1320 মাইনাস এখান থেকে কত, 1044। তাহলে এখান থেকে একবারে লিখে দিতে পারি কত, 27276 থাকে। সো এটাকে বোঝাই যাচ্ছে এটা ফ্র্যাকশনাল ভ্যালু আসবে। 11.31 কে এটাতে ভাগ করলে দেয়ার মাস্ট বি আ ফ্র্যাকশন, অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু তারা আসলে চাচ্ছে। তো এই যে 276 ডিভাইডেড বাই 11.31, এটা 11 কে 25 বার নিলে 275 আসে। তার মানে বলা যায় অ্যাপ্রক্সিমেটলি সেটা 25। অর্থাৎ বলা ছিল ফাইন্ড দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্স এর লিস্ট পসিবল ভ্যালু আমাদের অ্যাপ্রক্সিমেটলি 25। যেহেতু আম তো আর হচ্ছে আপনার ফ্র্যাকশন হচ্ছে না, মোটামুটি 25টার মতো এখান থেকে উত্তর আসার কথা। ঠিক আছে, এভাবে আসবে। তো ঠিক আছে, ক্যালকুলেশনটা আপনারা আরেকটু ভালো করে দেখতে পারেন এখান থেকে ঠিক কত আসতেছে। তবে 25-এর কাছাকাছি আসবে এই প্রশ্নের উত্তর। তো আশা করি কোনো কোশ্চেন নাই। আমি আবার বলি, সে 1200 টাকাতে একটা বিষয়টা কিনেছিল, দুইটা ধাপে সে বিক্রি করতে চায়, এবং বিক্রি করে যে ঘটনাটা হয়েছে তার 10% মতো প্রফিট হয়েছে। সো প্রফিটটা কার উপরে হয়? সিপির উপর হয়। সিপিটা কত ছিল? 1200 টাকা। তার উপর 10% প্রফিট করার অর্থ হচ্ছে 10 টাকার বিষয়টা 11 টাকাতে পরিণত হয়। সো নাও আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য এন্টায়ার সলিউশন। এটা ক্যালকুলেট করলে আপনি এক্স এর ভ্যালুটা অবশ্যই 25 পাবেন। Okay. A man spent half of his money and then lost 1/4 of the remainder. He was left with taka 3600. How much did he start with? কোশ্চেনটা আমাদের এই যে নোভা জিআরিতেও ছিল, এটা ইসলামী ব্যাংকেও আসছে, যেহেতু আইবিএ ফ্যাকাল্টি কোশ্চেন করে, সো ইসলামী ব্যাংকেও আসছে, আবার গ্যাস ফিল্ডেও এটা আসছে আর কি। এই কোশ্চেন আমরা চাইলে অন্তত 3 থেকে 4টা বা 5টা মেথডও করা সম্ভব। হ্যাঁ, অন্তত 4-5টা মেথডে তো অবশ্যই করা যায়। আমি প্রত্যেকটা অ্যাপ্রোচে এখান থেকে দেখাচ্ছি, একটু খেয়াল করেন। হ্যাঁ, এক লাইনে কিভাবে করা যায়, একটু লেন্থি করে করা যায় কি। আমরা যদি অ্যাপ্রোচ 1 ধরি এখান থেকে, এটা আমরা একটা ইয়াতে দিই, অ্যাপ্রোচ 1। এটা আমরা অ্যাপ্লাইং রিভার্স মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট করবো। হ্যাঁ, অ্যাপ্লাইং রিভার্স মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট। এক লাইনে যদি করতে চাই, এই কনসেপ্টটা আমাদের জন্য জরুরি। একজন মানুষ হাফ অফ হিজ মানি স্পেন্ড করছে, ফাইন, এবং 1/4 কি করছে, লস্ট করছে। এরপরে তার আছে কত টাকা আছে, 3600 টাকা আছে। সো আমরা যদি একবারে ফাইন্ড আউট করতে চাই, আমরা রিভার্স মানে একবার এই পোর্শন থেকে স্টার্ট করে আমরা একবার তার কত টাকা ছিল সেই টাকাতে ব্যাক আসবো। দেখেন তার হাতে কত টাকা ছিল, 3600 টাকা ছিল। ফাইন, এই 3600 টাকা আসলে কত ইউনিটের ভ্যালু? দেখেন বলা ছিল এ ম্যান স্পেন্ট হাফ অফ হিস মানি, তারপরে অ্যান্ড লস্ট যতটুকু ছিল, হাফ স্পেন্ড করার পরে তার কাছে আরো হাফ ছিল, তার 1/4 সে হারিয়ে ফেলছে। তারপরে তার কত টাকা আছে, 3600 টাকা আছে। তো একটা জিনিসের 1/4 যখন হারিয়ে ফেলা হয়, খেয়াল করেন, একটা জিনিসের 1/4 যখন হারিয়ে ফেলা হয়, তখন তার কাছে নিশ্চিত ভাবে কত, 3/4 ইউনিটের মান থাকে। আমি আবার বলি, একটা জিনিস যখন 1/4 হারিয়ে ফেলবেন আপনি, দেখেন অর্থাৎ 4/1 যখন হারিয়ে ফেলবেন, 4/1 যখন হারিয়ে ফেলবেন, তার মানে আপনার কাছে আর কত, 3 ইউনিট টাকা থাকার কথা। তো ওই যে 3 ইউনিট টাকা থাকার কথা, সেটাই তো প্রশ্নের ভাষায় 3600কে রিপ্রেজেন্ট করে। আমি বলতে পারি এই 3 ইউনিট আসলে 3600কে রিপ্রেজেন্ট করে। যদি টাকা না হারাইতাম, তাহলে আমার কাছে 4 ইউনিট টাকা থাকতো। ফ্যাক্টর কনসেপ্ট আমি অনেক আলোচনা করছি প্রিভিয়াস ক্লাসে, কেন এটা নিচে বসে কেন উপরে বসে, আমি আমি বিশ্বাস করি আপনারা এটা জানেন, যেহেতু অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তো খেয়াল করি যে 1/4 অর্থ হচ্ছে 4 থেকে 1 ইউনিট হারিয়ে ফেলেছি। সো উই হ্যাভ 3 ইউনিট রিমেইনিং। আমাদের ভাষায় যেটা 3 ইউনিট রিমেইনিং, প্রশ্নের ভাষায় সেটা 3600কে রিপ্রেজেন্ট করে। আমরা যদি টাকাটা না হারাইতাম, সেটা আমাদের ভাষায় 4 ইউনিট টাকা থাকতো। ফাইন, এই যে টোটাল ঘটনাটা ঘটলো সেটা কি, হাফ ইউনিট দেওয়ার পরের কথাবার্তা। হাফ ইউনিট দেওয়ার পরের কথাবার্তা। এখন যদি খেয়াল করি, এ ম্যান স্পেন্ট হাফ অফ হিজ মানি, এ ম্যান স্পেন্ট হাফ অফ হিজ মানি, অর্থাৎ এই যে টোটাল টাকাটা দেখতেছেন, হাফ মানে কি, খেয়াল করেন, 2/1 অর্থাৎ এই টোটাল টাকাটা আসলে 1 ইউনিটের মান ছিল। এই যে টোটাল ক্যালকুলেশনটা, সেটা 1 ইউনিট মান নিয়ে করেছিলেন। স্পেন্ড যদি না করতাম, অর্থাৎ প্রথম অবস্থায় থাকতাম, তাহলে আমার কাছে আসলে 2 ইউনিটের মানই থাকতো।
তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 300 দিয়ে এখানে ক্যালকুলেশন করে দেন 1200, অর্থাৎ 4 বরং 48, 48 দুগুণী এটা 96, তারপরে 9600 টাকা নিয়ে ওই মানুষটা যাত্রা শুরু করেছিল। তো এইটা আমরা রিভার্স মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্ট করলাম। কারো যদি সমস্যা হয় আমি ফরওয়ার্ডটা দেখাচ্ছি, এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সো খেয়াল করি এখান থেকে যে 3400 টাকা নিয়ে দেখেন ক্যালকুলেশন জাস্ট এইটুকু। এখন কথা হচ্ছে এটাকে রিটার্ন করলে মার্ক দেবে কিনা। ডেফিনেটলি মার্ক দিবে। আপনাকে বলে দিতে হবে যে এখান থেকে রিভার্স মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্ট আপনি যদি বলে দেন তাহলে সুবিধা আছে, কোনো সমস্যা নাই, কারণ স্যাররা জানে যে কনসেপ্টটা কিরকম। 3600 গুণিত 4/3 গুণিত 2/1, এটাকে এক লাইনে না লিখে আপনি এভাবে লিখতে পারেন যে অ্যাট লাস্ট বা ইন দ্য লাস্ট মোমেন্ট হি হ্যাড 3600 টাকা, এত টাকা ছিল। সো বিফোর ইজ 1/4 লস্ট, এই যে 1/4 হারানোর আগের ঘটনা কি সেটা এখানে লিখবেন, এইটুকু লিখবেন। এটা লেখার পরে যে লিখবেন যে হাফ অংশ স্পেন্ড করার আগের ঘটনা কতটুকু, এটা তো টোটাল এখান থেকে ক্যালকুলেশন এভাবে করতে পারেন। আর যদি রিভার্স, এটা এমসিকিউর জন্য বেশি সুন্দর হয়। আর যদি রিভার্স মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্ট সমস্যা হয় আমি ফরওয়ার্ডটা দেখাচ্ছি, এটাতে রিটার্নে লিখতে বিন্দু মাত্র সমস্যা নাই। ধরে নিবেন যে ইনিশিয়ালি হি হ্যাড স্টার্টেড উইথ এক্স টাকা, হ্যাঁ হিয়ার ধরে নিবেন যে ইনিশিয়ালি দ্য ম্যান, ইনিশিয়ালি, আচ্ছা পেনটাতে একটু সমস্যা করছে, ইনিশিয়ালি হি হ্যাড স্টার্টেড উইথ এক্স টাকা। আগেই বলে নি এটা ফরওয়ার্ড মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট, তবে এখানে এক্স ধরলো ম্যাথটা বেশি দূর আগাবে না, অল্পতেই হয়ে যায়। সো মনে করেন ইনিশিয়ালি যে এক্স টাকা নিয়ে শুরু করেছিল, ফাইন। একজন মানুষ যদি হাফ স্পেন্ড করে ফেলে তার কাছে আর কত থাকবে, এক্স থেকে যদি হাফ স্পেন্ড করে ফেলে তার কাছে আসলে আর এই পরিমাণ টাকা থাকবে। এক্স এর হাফ পরিমাণ স্পেন্ড করার অর্থ হচ্ছে আমার এক্স এর হাফ আর থাকবে, ফাইন। এই জায়গা থেকে সে কি করছে, এই জায়গা থেকে সে আরো 1/4 হারিয়ে ফেলছে। সো 1/4 হারিয়ে ফেলছে মানে কি 4/1 যদি হারিয়ে ফেলা হয়, অর্থাৎ ওখানকার 4/3 টাকা থাকার কথা। তো এই যে যতটুকু টাকা থাকার কথা এখন দেখলো সেটা 3600 কে রিপ্রেজেন্ট করে। খেয়াল করেন, আমার একজন মানুষ এক্স টাকা নিয়ে শুরু করেছিল, তার হাফ একজনকে দিয়ে দেওয়ার অর্থ তার এই পরিমাণ টাকাটা থাকা। সেখান থেকে 1/4 অংশ হারিয়ে ফেলার অর্থ হচ্ছে তার কাছে 3/4 রিমেইনিং করতেছে। আমাদের ভাষায় যেটা এই টোটাল টাকা, প্রশ্নের ভাষায় এইটাই 3600 কে রিপ্রেজেন্ট করে। নাও আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স। তো এখান থেকে আমরা যদি উল্টিয়ে দিই সেটা 4/3 আর 2/1, দেখেন এই লাইনটাই সেই ফরওয়ার্ড রিভার্স মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্টে ব্যাক করে। সো এখান থেকে ক্যান্সেল করলে 1200, 4 বরং 48, আলটিমেট এখান থেকে 9600 টাকা। অর্থাৎ এই মানুষটা আলটিমেটলি 9600 টাকা নিয়ে যাত্রা শুরু করেছিল। এটা আমাদের গেল অ্যাপ্রোচ 2। নাও আমরা অ্যাপ্রোচ 3 দিকে এগোই। খেয়াল করেন আমরা এটাকে এলসিএম মেথডও করতে পারি। প্রথম ম্যাথটা যেমন দেখেছি যে ডিনোমিনেটরের এলসিএম নিয়ে অনেক কিছু করা যায়, তো এখানে আমরা সেই এলসিএম মেথডটাও করতে পারবো। সো বলে দিবেন, না বললেও সমস্যা না, আমি শুধু কনসেপ্টটা বলছি। অ্যাপ্লাইং এলসিএম অফ ডিনোমিনেটর কনসেপ্ট, আপনি ধরে নেবেন এই যে 2 আর এই যে 4, ধরে নেন যে 8 ইউনিট টাকা তার কাছে প্রথম দিকে ছিল। ধরে নেন 8 ইউনিট টাকা তার কাছে প্রথম দিকে ছিল। তো এই 8 ইউনিটের ভিতরে সে স্পেন্ড করছে কত, 8 এর 1/2 পরিমাণ স্পেন্ড করছে, অর্থাৎ 4 ইউনিট পরিমাণ সে স্পেন্ড করে ফেলছে, ফাইন। আর এই যে 4 ইউনিট স্পেন্ড করছে, তাহলে বাকি রিমেইনিং কত, রিমেইনিং তার হাতে 4 ইউনিট। এই 4 ইউনিটের ভিতরে সে আবার লস্ট করছে কত, 4 ইউনিটের 1/4 সে লস্ট করছে, অর্থাৎ 1 ইউনিট পরিমাণ লস্ট করছে। খেয়াল করেন তার কাছে ছিল রিমেইনিং কত, 4 ইউনিট, সে হারিয়েছে কত, 1 ইউনিট। তাহলে টোটাল খেয়াল করেন তার কাছে 3 ইউনিট পরিমাণ টাকাটা বাকি আছে। আই রিপিট, 8 ইউনিট ছিল, 4 ইউনিট সে স্পেন্ড করেই ফেলছে, ফাইন। তাহলে রিমেইনিং কত, আর বাকি 4 ইউনিট পরিমাণ টাকা তার হাতে আছে। এই 4 ইউনিটের সে লস করছে 1/3, এই 1/4। তাহলে 1/4 লস করার অর্থ হচ্ছে 1 ইউনিট সে লস করছে। তাহলে 4 থেকে 1 বের করলে 3 ইউনিট পরিমাণ তার কাছে টাকা থাকা উচিত, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 366,3600 টাকা। এখন জানতে চাইছে টোটাল টাকাটা কত। তাহলে 3 ইউনিট যদি 3600 হয়ে থাকে, আমরা বলেই আসছিলাম তার কাছে টোটাল 8 ইউনিট পরিমাণ টাকা ছিল। সো ক্যালকুলেশন ফ্রেন্ডলি কিভাবে করতে পারি, খেয়াল করবেন 3 3600 হয়ে গেছে, মানে 1200 টাইমস এর ভ্যালু দিয়েছে। তাহলে 8 ও 1200 টাইমস এর ভ্যালু দিয়ে 8 12 9600 টাকা। সো এটাই এই প্রশ্নের উত্তর। আমার মনে হয় এটা খুবই সহজ একটা অ্যাপ্রোচ, এটা এমসিকিউ রিটেন দুটাতে অ্যাপ্লাই করা যায় ডেফিনেটলি। তবে সেক্ষেত্রে আহ, এভাবে দাগ দিবেন না, আমি বোঝানোর স্বার্থে বলেছি। এভাবে তাদের বলে দিবেন যে হেয়ার হি হ্যাড স্পেন্ট 8 গুণিত 1/2 মানে 4 ইউনিট। আফটার লজিং 1/4 ইউনিট হি হ্যাড রিমাইন্ডার, এই 4 এর থেকে 1/4 বাদ দিবেন, তাহলে 1 ইউনিট
মানে কতটুকু লস করছে আর কি। আর 4, এই যে 4 ইউনিট প্লাস 1 ইউনিট, মোট 5 ইউনিট টাকা, 4 প্লাস 1 ইউনিট, এই 5 ইউনিট থেকে 8 ইউনিট বাদ দিলে 3 ইউনিট থাকতেছে, সেটা 3600 কে রিপ্রেজেন্ট করে, তাহলে 8 ইউনিট হচ্ছে আপনার 9600 কে রিপ্রেজেন্ট করে। তো এইটা আরেকটা অ্যাপ্রোচ বলেন, আরেকটা একটু দেখাই, খেয়াল করেন। আমার মনে হয় কোনো কোশ্চেন নেই, কোশ্চেন থাকলে অবশ্যই জানবেন, সমস্যা না। এগুলোর মধ্যে আইবিএ তে দেখেন কোশ্চেন রিপিট হয়েছে, অনেকে বলে আইবিএ তে কোশ্চেন রিপিট হয় না, প্রত্যেকটা প্রায় কোশ্চেনই আইবিএ তে রিপিট করা হয়েছে। আবার যদি এক্স ধরে আরেকভাবে করতে চান তো বলে দিবেন লেট হিয়ার স্টার্টেড উইথ এক্স টাকা, তাহলে এই যে এক্স টাকা এটা অনেকের কাছে সহজ মনে হতে পারে, যেহেতু আমরা এই প্যাটার্নেই করে আসতেছি ছোটবেলা থেকে। যে এক্স টাকা ছিল, ওখান থেকে আমাদের x/2 হারিয়ে ফেলবে, তারপরে এই x/2 তারপর 1/4 হারিয়ে ফেলবে, আহ, মানে শেষ করবে আর কি, তারপরে 3600 টাকা থাকবে। নাও এখান থেকে আপনাকে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, কিন্তু এখান থেকে একটা বড় ক্যালকুলেটিভ বিষয়টা থেকে যায় আর কি। এটা তো হয়তো সহজ হলেও অন্যগুলোতে ক্যালকুলেশন আসতে হবে। নেক্সট, an old man distributed all the gold coins he had to his two sons into two different numbers, such that the difference between the squares of the two numbers is 36 times the difference between the two numbers. How many coins did the old man have? মানে ঘটনাটা হচ্ছে একটা, যে একজন ওল্ড ম্যান তার দুজন সন্তানকে গোল্ড কয়েন ডিস্ট্রিবিউট করে দিয়েছে দুটা ডিফারেন্ট নাম্বারে। ফাইন, এই পর্যন্ত গল্প করছে। নেক্সট, such that the difference between the squares of two numbers, আচ্ছা আমরা ধরে নিলাম একজন সন্তানকে এক্স পরিমাণ টাকা, আরেকজনকে আপনি ওয়াই পরিমাণ, মানে এক্স পরিমাণ গোল্ড, আরেকজনকে ওয়াই পরিমাণ গোল্ড দিয়েছে। বলা আছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার্স, অর্থাৎ এই তাদের যে স্কোয়ারটা আছে তাদের ডিফারেন্সটা হবে ইজ 36 টাইমস অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস, অর্থাৎ এই দুইটা নাম্বারের ডিফারেন্সে 36 টাইমস। বুঝতে পারছেন? বলা আছে ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার্স, এই তাদের স্কোয়ারের যে ডিফারেন্স হবে সেটা 36 টাইমস হবে তাদের নিজেদের ডিফারেন্সের সমান। তাহলে এখানে ক্যালকুলেট করলেই হয়ে যায়, সিম্পলি বলা যায় এখান থেকে এক্স প্লাস ওয়াই, এটা আপনি বলতে পারবেন এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু নাথিং বাট 36, এক্স মাইনাস এখান থেকে ওয়াই, সো এটা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 36, এবং যেটা ডেফিনেটলি কয়েন সংখ্যা। কেন? কারণ দুইটা পুত্রকে বলেছিলাম, প্রথম পুত্রকে এক্স, দ্বিতীয় পুত্রকে ওয়াই সংখ্যক কয়েন দিচ্ছে, হুইচ ইজ রিপ্রেজেন্টিং আজ দ্য টোটাল নাম্বার অফ কয়েন্স, দ্যাট ইজ 36। সো এটা আমাদের এই প্রশ্নের উত্তর। নেক্সট ওয়ান, Rohim gave half of his stamps to Karim. Karim gave half of his stamps to Fatima. Fatima gave 1/4 of his stamps given to the Tanmay and kept the remaining 12. So how many stamps did Rohim start with? খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, এবং কয়টা দুইটা জায়গায় আসছে আর কি। এই কোশ্চেন আমরা চাইলে মানে 8 থেকে 10টা অ্যাপ্রোচে করতে পারবো। আমি 4-5টা অ্যাপ্রোচ দেখাচ্ছি, একটু খেয়াল করেন। যেহেতু এর আগে এলসিএম অ্যাপ্রোচ দেখিয়েছি, মাল্টিপল এন্ড ফ্যাক্টর কনসেপ্ট দেখিয়েছি, আমি কয়েকটা কনসেপ্ট এখানে দেখাই, হ্যাঁ, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথম যে কাহিনীটা এখানে করব, আপনাদের অতি পরিচিত ফরওয়ার্ড মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট করে আসি প্রথমে, ঠিক আছে? আমরা ধরে নিব, জানতে চাওয়া হয়েছে যে রহিম কতগুলো স্টাম্প নিয়ে স্টার্ট করেছিল। তো আমরা ধরে নিব যে রহিম আমাদের এক্স সংখ্যক স্টাম্প নিয়ে স্টার্ট করেছিল। ফাইন, রহিম গেভ হাফ অফ হিজ স্টাম্পস টু করিম, তাহলে রহিম কি করলো? হাফ অফ হিজ স্টাম্পস করিমকে দিয়ে দিয়েছে। ফাইন, করিম গেভ, অর্থাৎ এই স্টাম্প এখন করিমের আর কি, যেহেতু রহিমের হাফ সংখ্যক স্টাম্প করিমকে দিয়ে দেয়, তাহলে এই হাফ সংখ্যক স্টাম্প হচ্ছে করিমের। করিম গেভ হাফ অফ হিজ স্টাম্পস টু ফাতিমা, করিম তার যতটুকু ছিল সেখান থেকে সে আবার কি কাকে দিয়েছে? এই প্রশ্নটা পর্যন্ত ফাতিমাকে দিয়েছে। ফাইন, নেক্সট অংশ কি খেয়াল করেন, বলা আছে ফাতিমা গেভ 1/4 স্টাম্পস গিভেন টু দ্য তন্ময়। ফাতিমা আবার কি করছে? 1/4 সংখ্যক আমাদের তন্ময়কে দিয়েছে। এটাকে চাইলে আমি একবারও করতে পারতাম, কিন্তু এটা ভেঙে দিচ্ছি, 1/4 এর জায়গায় 3/4 লেখা যেত, কিন্তু একটু খেয়াল করেন। তো এই যে ঘটনাটা হইলো সেটাকে আমরা সুন্দর করে লিখতে পারি যে ফাতিমা বার 1/4 তন্ময়কে দিয়ে দিয়েছে, তাহলে এই টোটাল ঘটনা এখন কিন্তু তন্ময়ের জন্য কাজ করে। তাহলে আমরা যদি এখানে লিখি x/4, এই পর্যন্ত ফাতিমার স্টাম্প ছিল, আর এখানে মনে করেন 1/4, ভেঙে ভেঙে দেখাচ্ছি, এইটা দেওয়ার পর সেটা তন্মার ঘটনা হয়ে গেছে। ফাইন, সো বলা আছে এন্ড কেপ দ্য রিমেইনিং 12, এবং তার কাছে কতগুলো থাকবে? 12টা স্টাম্প আমাদের এখানে থাকবে, তাই না? 12টা স্টাম্প থাকবে। অথবা আপনি এভাবে চিন্তা করতে পারেন, দেখেন এই পরিমাণ আমি দেখাই, এই পরিমাণ থাকার পরে সেটা ফাতিমা ছিল, ফাতিমা এখান থেকে 1/4 সংখ্যক তন্ময়কে দিয়েছে, তার মানে খুব ক্লিয়ারলি বলতে পারি তার কাছে আর 3/4 সংখ্যক স্টাম্প রয়েছে। এটা খুব ক্লিয়ারলি বলা যায়। আমাদের বাসায় যেটা ফাতিমার কাছে এটা থাকা,
কোশ্চেনের ভাষায় সেটা 12টাকে রিপ্রেজেন্ট করে। নাও আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, সিম্পলি, আর কিছুই না। তাহলে এক্স ইজ ইকাল টু আমরা উল্টাই দিব, 12 গুণিত ওই পাশে গেলে 4/3 গুণিত 2/1 গুণিত এখান থেকে 2/1, 3 এখানে ক্যান্সেল করলে কত, 4, 4 4 16, আর 4 16 64। তার মানে রহিম স্টার্টেড উইথ 64 স্টাম্পস। এইটাই আমাদের এই প্রশ্নের উত্তর। তো দেখেন, ফরওয়ার্ড মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট দিলে ডিরেক্টলি আমরা এক লাইনে এটা সলভ করে ফেলতে পারি। আর এটাকে যদি রিটেনে যদি ভেঙে ভেঙে করতে চান তাহলে বলে দিবেন রহিম স্টার্টেড উইথ এক্স, তারপরে হাফ অফ দেওয়ার পরে এই ঘটনা হলো, তারপরে হাফ দেওয়ার পরে এই ঘটনা দাঁড়াবে, এখান থেকে 1/4 দেওয়ার পরে এই ঘটনা দাঁড়াবে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই টোটাল অ্যামাউন্ট ইজ ইকাল টু 12। সো এখান থেকে ক্যান্সেল আউট করলে হয়ে যায়। সো এটা আমাদের গেল অ্যাপ্রোচ 1। নাও উইল ফরওয়ার্ড টু অ্যাপ্রোচ 3, সরি অ্যাপ্রোচ 2। আচ্ছা, তো দেখেন আমরা যাকে প্রথমত আমরা যদি একটু একটু সহজ করে করি, রিভার্স মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা পরে দেখা আর কি। হ্যাঁ, দেখেন এখানে খুব ক্লিয়ারলি একটা কথা বলা আছে যে ফাতিমা কি করলো, 1/4 দিয়ে দিল। আপনি এখানে একটু খেয়াল করেন, আমি রিভার্স মাল্টিপ্লাইংটা একটু পরে দেখাই। যে ফাতিমাস 1/4 দেওয়ার পরে ফাতিমার কতটা থাকলো, 3/4 ইউনিট। এই যে 3/4 ইউনিট থাকলো ফাতিমার, সেটা প্রশ্নের ভাষা কতটাকে রিপ্রেজেন্ট করে, 12টাকে রিপ্রেজেন্ট করে। খেয়াল করেন, ফাতিমা 4/1 দিয়েছে, মানে তার কাছে 3/4 রয়েছে, সেটা 12টাকে রিপ্রেজেন্ট করে। তো আমরা যদি হোল ইউনিটটা বের করতে চাই বা 4 ইউনিটটা বের করতে চাই, তার কাছে টোটাল কত ছিল, 4 ইউনিট বের করা যে কথা, 1 ইউনিট ফ্র্যাকশন বের করা একই কথা। তাহলে সিম্পলি বলা যায় যে 12 × 4 ডিভাইডেড বাই 3, মানে 36টা, যে 16টা, সরি 4 ভাঙা 48, 16টা আর কি। 16টা স্টাম্প আসলে কে পেয়েছিল বলেন তো, ফাতেমা পেয়েছিল আসলে 16টা স্টাম্প। আপনি এভাবে চিন্তা করতে পারেন যে 4 ইউনিটের মান কত, আমি একটু খেয়াল করে দেখেন, দেখাই যে 3/4 মান কত, এখানে 12। খেয়াল করেন 4/3 ভাগ, 3 ভাগ তার কাছে আছে, মানে কয়টা, 12টাকে রিপ্রেজেন্ট করে। কত গুণের ভ্যালু দিয়েছে, 4। 4 ভাগ তার কাছে ছিল, তাহলে কত গুণের ভ্যালু দিবে, 4 গুণের, মানে 16টা স্ট্যাম্প তার কাছে ছিল। অথবা এখান থেকে যদি মানে ইন্টিজারের ফ্র্যাকশনের মধ্যে ক্যালকুলেট করেন, যে 1 ইউনিটকে টোটাল ধরে নেন, তাহলে সিম্পলি 12 × 4/3, তাহলে 3 4 এখানে ক্যান্সেল আউট করে দেন, 16টা স্ট্যাম্প ফাতিমার কাছে ছিল ধরে নিলাম। হ্যাঁ, এভাবে বের করতে পারেন এটা দেখা। তো ফাতিমার কাছে যদি 16টা স্ট্যাম্প থাকে, এটা কি ক্লিয়ার না, করিম গেভ হাফ অফ হিজ স্ট্যাম্পস টু ফাতিমা। অর্থাৎ করিম যদি ফাতিমাকে 16টা দিয়ে থাকে, তাহলে ডেফিনেটলি করিম হ্যাজ 2 টাইমস অফ ফাতিমা, তাহলে করিমের আসলে 32টা ছিল। করিমকে যদি রহিম 32টা দিয়ে থাকে, তার মানে রহিমের আসলে ওই 32টা দ্বিগুণ সংখ্যক, মানে 64টা ছিল। শেষ। দেখেন কত ইজিলি এটাকে ক্যালকুলেট করে চলে আসা যায়, যদি আমরা এক্স না ধরি আর কি। সো দিস ইজ আমাদের অ্যাপ্রোচ 2 আর কি। হ্যাঁ, আচ্ছা, কি ব্যাপার, পেনটা আসলে বের ঝামেলা হচ্ছে। এখন যদি আমরা অ্যাপ্রোচ 3 দিকে আগাই, যে এভাবেও যদি চিন্তা করেন, যে আমি এলসিএম মেথড এর আগে দেখে আসছি আপনাদের, যে এলসিএম মেথড গুলো দেখে আসছি। তো 4 2 আর 2 এখান থেকে আমরা টোটাল ধরে নিলাম, সাপোজ এখান থেকে টোটাল ধরলাম যে 16টা আমাদের টোটাল স্ট্যাম্প সংখ্যা ছিল, ফাইন। এখান থেকে ঘটনাটা কি হয়েছে, 16টা যদি থাকে, আমরা যদি রহিমের দিকে তাকাই, 16টা থেকে রহিম হাফ দিয়েছে কাকে, করিমটা। তো করিম কয়টা পাইছে, সিম্পলি আমাদের 8টা পেয়েছে করিম, তাই না? সো করিম আবার কি করছে, এই 8টার করিম আবার 1/, দিয়ে দিছে কাকে, ফাতেমাকে। তাহলে এই 4টা পাইছে সিম্পলি কে, ফাতেমা। ফাতেমা আবার কি করছে, এই 4টার 1/4, একটু মিউট করবো কাইন্ডলি, হ্যাঁ। এই ফাতেমা আবার 4টা যে তার কাছে ছিল, এটার 1/4টা, অর্থাৎ এখান থেকে সিম্পলি একটা কাকে দিয়েছে, তন্ময়কে দিয়েছে। তাহলে ফাতেমার কাছে থাকলো কয়টা, ফাতেমার কাছে ছিল 4টা, সে একটা তন্ময়কে দিয়েছে। তার মানে ফাতেমা হ্যাজ 3 ইউনিট। আমাদের ভাষায় যেটা 3 ইউনিট, প্রশ্নের ভাষায় যেটা 12টা স্ট্যাম্পকে রিপ্রেজেন্ট করে, যেটা তারা বলতেছে ফাতেমার আর 12টা আছে। তো টোটাল কত, আমরা টোটাল ধরেছিলাম 16টা, তাহলে 3 ইউনিট যদি 12 হয়, 16 ইউনিট কত হবে, 3 12 হয়েছে, মানে 4 টাইমস এর ভ্যালু দিয়েছে 16, 4 টাইমস এর ভ্যালু দিয়ে 64 হবে। সো দিস ইজ দ্য অ্যানাদার মেথড টু সলভ দিস ম্যাথ। তাহলে এখান থেকে একটা আমরা করে ফেললাম। চলেন কয়টা ম্যাথড হলো, 3টা, আরো 2 4টা করা যাক। বিশেষ করে ফ্রাকশন যে ম্যাথগুলো থাকে আর কি, ফ্রাকশনের ম্যাথগুলো অনেক ভাবে সলভ করা যায়, অনেক। আচ্ছা, রিভার্স মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্টে দেখে আসি, কাইন্ডলি মিউট করবো, হ্যাঁ, নাহলে ঝামেলা হবে। আমরা যদি একলা, আরে আল্লাহ কি একটা অবস্থা, স্ক্রিনটা ক্লোজ হয়ে গেল।
আচ্ছা 1 মিনিট, আমি স্ক্রিনটা একটু আনি, সমস্যা। আচ্ছা কত নম্বরে ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ফাতিমা একটা ম্যাথ, তাই না? 5 নম্বরে। আচ্ছা আসলে ইয়াটা কেটে গেছে তো ঝামেলা আর কি। তো যাক ঠিক আছে, আমরা সেখান থেকে শুরু করি, একটা প্রশ্ন শেষ হয়ে গেছিল। আমরা যদি ঠিকঠাক দেখা যাইতো না, সবকিছু তো ঠিকঠাক না, ঠিক থাকলে বলি আমি। আমরা যদি রিভার্স মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করতাম, তো সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটতো? দেখেন এখানে সিম্পলি একদম লাস্টের কথা যদি খেয়াল করি, যে আমাদের তন্ময়কে দেওয়ার পরে ফাতেমার স্ট্যাম্পের সংখ্যা ছিল কয়টা? 12টা। তন্ময়কে দেওয়ার পরে ফাতেমার স্ট্যাম্পের সংখ্যা ছিল 12টা। তো এই 12টা কি 1/4 দেওয়া হয়েছে, তো 4-এ 1 দেওয়া হয়ে গেছে, তার মানে আমাদের হাতে আছে কতটুকু বলেন তো? 3 ইউনিট পরিমাণ না? ফাতেমা কিন্তু তন্ময়কে 4/1 ভাগ দিয়েছে, তাহলে ফাতেমা যদি তন্ময়কে 4/1 ভাগ দিয়ে থাকে, তাহলে ফাতেমার কাছে 3 ভাগ আছে। তো এই যে 3 ভাগ আমাদের ভাষায় আছে, প্রশ্নের ভাষায়, সেটা 12টাকে রিপ্রেজেন্ট করে। আমি যদি না দিতাম, যেহেতু আমি প্রথম দিকে ব্যাক করতে চাচ্ছি, আমি যদি তন্ময়কে না দিতাম, তাহলে আমার কাছে 4 ইউনিটই আপনার স্ট্যাম্প থাকতো আর কি। তারপর ঘটনা খেয়াল করেন, করিম গেভ হাফ অফ হিজ স্ট্যাম্পস টু ফাতিমা, অর্থাৎ হাফ বলতে কি বোঝায়? 2 ভাগের 1 ভাগ স্ট্যাম্প আসলে ফাতেমাকে দেওয়া ছিল। তাহলে আলটিমেটলি 1 ইউনিট পরিমাণ, এই যে টোটাল যে কাহিনীটা, সেটা করিমের 1 ইউনিট পরিমাণ ফাতেমার দেওয়ার সমান। অর্থাৎ করিম যে ফাতেমাকে দিয়েছিল, এই টোটালটা 1 ইউনিটকে রিপ্রেজেন্ট করে করিমের সাপেক্ষে। তাহলে করিম যদি না দিত, আসলে তার কাছে 2 ইউনিট থাকতো। এই টোটাল কাহিনীটা আবার বলা আছে, রহিম গেভ হাফ অফ হিজ স্ট্যাম্পস টু করিম। তাহলে এই টোটাল কাহিনীটা বলা যায় 1 ইউনিট আসলে রহিম তাকে দিয়েছিল। রহিম যদি না দিত, তাহলে 2 ইউনিটের ঘটনাটা আমরা এখানে চাইতাম না। সো নাও আই হ্যাভ টু ক্যালকুলেট। এখান থেকে ক্যালকুলেট করে দেন, 4-4 16, 16 দুগুণে 32, 32 দুগুণে এখান থেকে 64। তাহলে এই 64টি স্টাফ নিয়ে রহিম মূলত এখান থেকে শুরু করেছিল। সো কয়টা আমরা গুলো? 4টা সম্ভবত। আমি আরেকটা দেখে শেষ করছি, আর সামনের দিকে ম্যাথ আছে, সেশন আবার শেষ হয়ে যাবে, যেমন আরেকটা অ্যাপ্রোচ দেখে আমি শেষ করে দিচ্ছি। আরেকটা অ্যাপ্রোচ, লাস্ট অ্যাপ্রোচ, যেটা আপনারা সাধারণত করে থাকেন, সেটা আমি একটু দেখাচ্ছি। যে মনে করেন রহিম যেটা করেছিল, সেটা আমাদের এক্স সংখ্যক স্ট্যাম্পে শুরু করেছিল। সো পরিমেয় কত ছিল? ডেফিনেটলি x/2, যেহেতু দিয়ে দিয়েছিলেন x/2, হাফ সংখ্যক দিয়ে দিয়েছিলেন। এরপরে ফাতেমা কি হয়েছিল? রহিমের হাফ সংখ্যক আপনারা দিয়ে দিয়েছিলেন ফাতেমাকে, তাহলে x/4 ছিল কি ফাতেমার। ফাতেমা আবার কি করছিল? এর 1/4 আলটিমেটলি, অর্থাৎ x/16 সংখ্যক তন্ময়কে দিয়ে দিয়েছিল। তাহলে খেয়াল করেন, আমরা একটু আগেই বললাম ফাতেমার ছিল কত? x/4। সে এখান থেকে 1/4 কাকে দেয়? তন্ময়কে দিয়ে দেয়। তাহলে আমরা যদি খেয়াল করি, ফাতেমার ছিল x/4, সেখান থেকে সে দিয়ে দেয় কত? তন্ময়কে x/16। ফাইন। এতে করে তার কাছে আর থাকে কয়টা? 12টা। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, এবং সেটা অবশ্যই 64 আসবে, এতে কোনো সন্দেহ নেই। তো এই যে 6টা মেথড দেখলাম, আমার মনে হয় আগের মেথড গুলোই বেস্ট এখান থেকে, এটাতে ক্যালকুলেশন একটু বেশি হয়েছে। নেক্সট ওয়ান, a retailer bought two shipments of equal numbers of pens at the same price. আচ্ছা আর 9 মিনিট আসছে, একটু তাড়াতাড়ি করি। A retailer bought two shipments of equal number of pens at the same price. When the first shipment was sold in its entirety at taka 7 per pen, it generated taka 160 in profits. When the retailer sold the second shipment in its at taka 9 per pen, it generated taka 240 in profits. So what was the total number of pens in each shipment? আচ্ছা বাপেক্স এর কোশ্চেন, একদম রিসেন্ট কোশ্চেন বলা যেতে পারে। বিষয়টা ঠিক এইরকম, যে দুইটা শিপমেন্টের পেন কেনা হয়েছে একদম একই দামে, অর্থাৎ তাদের সিপিটা সেম। এই লাইনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য লুকিয়ে আছে, যে দুইটার সিপি সেম, অর্থাৎ ম্যাথ করতে গিয়ে তারা যে ইনফরমেশন দিক না কেন, দুইটা সিপি আপনি যদি সমান করতে পারেন, ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। যখন ফার্স্ট শিপমেন্ট ওয়াজ সোল্ড ইন ইটস এন্টারিটি টাকা 7 পার পেন, তো 7 টাকা করে টোটাল কলম যখন আপনি বিক্রি করে দেন, মনে করেন সাপোজ যখন আমাদের ডি সংখ্যক কলম ছিল, 7 টাকা করে টোটাল যখন বিক্রি করে দিই, তখন দেখেন 160 টাকা প্রফিট। আবার 9 টাকা করে যখন টোটাল বিক্রি করে দিই, তখন দেখেন 240 টাকা প্রফিট। একটু খেয়াল করেন তো, এই যে 7 টাকাতে যখন টোটাল সংখ্যক পেন বিক্রি করলেন, 160 টাকা প্রফিট,
এখান থেকে, অর্থাৎ এটা তো প্রফিট যুক্ত ঘটনা, এখান থেকে যদি প্রফিটটা বের করে ফেলি সেখান থেকে কি পাওয়া যাবে? 7D প্রফিট যুক্ত ঘটনা, এখান থেকে যদি প্রফিটটা কমিয়ে নিই, বের করে নিই, এক্সট্রাক্ট করে নিই, তাহলে ডেফিনেটলি সেটা সিপি দিবে। কেন সিপির দিকে দৌড়াচ্ছি? কারণ তারা বলেই দিয়েছে তাদের সিপিটা সেম। ঠিক একইভাবে এই 9D করে যে প্রফিটটা আসলো 240 টাকা, সেই 240 টাকা যদি আমরা বের করে নিই সেটাও সিপি দিবে, এবং তারা বলেছিল দুইটা সিপি সেম। নাও আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডি। তাহলে সিম্পলি 2D মানে 40 40 কত 80, তাহলে ডি ইজ ইকুয়াল টু কত 40। অর্থাৎ প্রত্যেকটা শিপমেন্টে 40টার মতো করে কলম তারা কিনেছিল। বলে দিবেন যে টোটাল পেন্সিল শিপমেন্ট দে বট ডি আর কি। তাহলে এখান থেকে বলে দিব যে প্রত্যেকটা শিপমেন্টে তারা 40টা কলম কিনেছিল। আহ, এখানে ই শিপমেন্ট বলছে, হ্যাঁ ঠিক আছে, ই শিপমেন্টে 40, যেহেতু বলেছিল তারা ইকুয়াল নাম্বার অফ পেন্স, তাহলে প্রত্যেকটা 40 করে। তো আশা করি বুঝতে পারছেন। এটা রেশিও মেথডে যাওয়া যায়, তো একটু সময় নাই, আমি এই একটাতে রাখলাম, আমি পরের ম্যাথে চলে যাচ্ছি, এটা রেশিওতে দেখালাম। আচ্ছা, নেক্সট টপিক যেটা আমাদের আসে সেটা হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্সের ম্যাথ। একটু খেয়াল করি, প্রথম যে কোশ্চেনটা আমাদের আছে, a train has a length of 150 meters. It is passing a man who is moving at 2 kilometers per hour in the same direction of the train in 3 seconds. Find out the speed of the train. কোশ্চেনটা সহজ, কিন্তু দেখেন বাখ্যাবাদ এবং বিপিআই দুইটা জায়গাতে আসছে। তো ঠিকঠাক আছে, মানে কথাবার্তা শোনা যাচ্ছে ঠিকঠাক? সমস্যা হচ্ছিল তো, আশা করি সমাধান হচ্ছে, নাহলে বলি। তো খেয়াল করে দেখেন, একটা ট্রেন যখন একটা মানুষকে অতিক্রম করবে, সাপোজ এখানে একটা মানুষ আছে, তো এটা একটা ট্রেন আর কি। একটা ট্রেন যখন একটা মানুষকে অতিক্রম করবে তখন সে তার টোটাল নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, যেখান থেকে নিয়ে এদিকে চলে যায়, এই পর্যন্ত চলে যায়, এখান থেকে এটা ক্রস করে, ক্রস করতে করতে এই যেখানে চলে গেল। অর্থাৎ একটা ট্রেন যখন একটা মানুষকে অতিক্রম করে সে তার নিজের দৈর্ঘ্যকে আসলে অতিক্রম করে থাকে। ফাইন, তো ঘটনাটা কি হয়েছে? নিজের দৈর্ঘ্য অতিক্রম করার অর্থ হচ্ছে সে 150 মিটার, যেহেতু ট্রেনের লেন্থ বলা আছে, এই পরিমাণ ডিস্টেন্স সে কাভার করে। যেহেতু সেম ডাইরেকশনে আছে, সেম ডাইরেকশনে থাকার কারণে আমরা জানি প্রথম কথা হচ্ছে ডিস্টেন্স ইজিক্যাল স্পিড গুণিত টাইম। স্পিডটা কেমন ছিল? ধরলাম যে আমাদের ট্রেনের স্পিড ছিল এক্স, সেম ডাইরেকশনে ছিল বলে, আর মানুষের স্পিড ছিল হচ্ছে কত 2। তাহলে স্পিড বসালাম, আর এটাকে কি করব 5/18 গুণ করব। কেন 5/18 গুণ করব? যেহেতু ট্রেনটা মিটার এককে আছে, আমরা স্পিডটাও আসলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার এককে নিতে চাচ্ছি। এই 5/18 আসে মূলত, আমরা জানি 1 কিলোমিটার পার আওয়ার বলতে মূলত রিপ্রেজেন্ট করে 36। খেয়াল করেন 1 কিলোমিটার কত, এখানে 1000, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তো দুইটা দুইটা ক্যান্সেল আউট করে দেওয়া যায়, এখানে দুইটা ক্যান্সেল করলে 5, এটা ক্যান্সেল আউট করলে কত 18। অর্থাৎ একটু শর্টে করার জন্য সেটা 5/18 দিয়ে গুণ করলে কিলোমিটার পার আওয়ার থেকে সেটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। তো এই যে 150 মিটার সেম ডাইরেকশনে যাওয়ার কারণে আমাদের স্পিডটা মাইনাস হয়ে গেল, স্পিড আর টাইম নিয়েছিল এটা অতিক্রম করতে মাত্র 3 সেকেন্ড। নাও আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স। সো 150 গুণিত এখান থেকে 18 ডিভাইডেড বাই কত, এখান থেকে 5 গুণিত 3 ইজিক্যাল টু এক্স মাইনাস 2। তো 3 5 কত 15, 15 আর এখানে ক্যান্সেল করলে কত 10। তাহলে এখানে আপনি পাচ্ছেন হচ্ছে 180। 180 মানে এক্স মাইনাস 2, দেন এক্স ইজিক্যাল টু 180 আর 2 182 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ ট্রেনের স্পিড ছিল 182 কিলোমিটার পার আওয়ার। তার মানে এটা অবশ্যই বাংলাদেশের ট্রেন ছিল না। বাংলাদেশের ট্রেন ওখান থেকে 100 বিয়োগ করলে অর্থাৎ 82-তে উঠতে জীবন বের হয়ে যায়, যদি উঠতে দেয় না আর কি, ওঠার ক্যাপাবিলিটি আছে কিন্তু উঠে না, সেটা বাংলাদেশের ট্রেন ছিল না বলা যায়। তো আশা করি এটা সমস্যা নাই। নেক্সট ওয়ান দেখেন, একটা সহজ ম্যাথ, কিন্তু এই ম্যাথটা আসলে প্রচুর জায়গায় আসছে, প্রচুর মানে কি একদম প্রচুর জায়গায় আসছে এটা। সো খেয়াল করি দ্রুত একটু, হ্যাঁ। এ পারসন রানিং অ্যান 800 মিটার রেস averages 130 meters per minute for the first half of the race. The average speed for remainder of the race is 145 meters per minute. So what is the person's average speed for the entire 800 meters rounded to the nearest whole number? এই প্রশ্নটা কখনো বলে এভাবে যে প্রথম হাফ অংশ, মানে হাফ না বলে, প্রথম 1/4 বলে কোশ্চেনে, বলে 1/4, আর পরেরটা বলে হচ্ছে আপনার এই যে রিমাইন্ডারের জায়গায় কি বলে 3/4 বলে, হ্যাঁ। তো কাহিনী একই, যদি এভাবে বলে যে প্রথম অংশ 130 মিটার পার মিনিটে ক্যালকুলেট করতে হয়, সেটা মানে প্রথম অংশ আপনার হাফ অংশ আপনার স্পিডে গিয়েছে, আর বাকি হাফ অংশতে স্পিডে গিয়েছে, এখানে এটা বলতেছে। অনেক প্রশ্নে বলে 1/4 অংশ এই স্পিডে গিয়েছে, আর বাকি 3/4 অংশ আপনার স্পিডে গেছে। তো কাহিনী একই আর কি, আমি এখানে লিখে দিয়েছি। তো এখান থেকে আমাদের যে ইয়াটা, সেটা অ্যাভারেজ স্পিডটা কত ছিল সেটা আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। তো খেয়াল করেন, অ্যাভারেজ স্পিড যদি বের করতে হয় আমরা খেয়াল করব টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। সে
টোটাল কতটুকু ডিস্টেন্স কভার করছে আর টোটাল কতটুকু টাইম সে নিয়েছে, এটা বের করতে পারলে আমাদের এভারেজ স্পিডটা বের হয়ে যাবে। সো টোটাল ডিস্টেন্স যদি খেয়াল করি, দেখেন 800 মিটার টোটাল ডিস্টেন্স। আর টোটাল টাইমটা কেমন, দেখেন টাইম বলতে কি রিপ্রেজেন্ট করে, টাইম বলতে একটা সার্টেন ডিস্টেন্স আপনি কতটুকু স্পিডে কভার করছেন, একটা সার্টেন ডিস্টেন্স ঠিক কত বেগে কভার করছে, যে সময়টা লাগছে সেটা হচ্ছে টাইম। তো আমরা খেয়াল করব 800 মিটার টোটাল পথ ছিল, তার হাফ অংশ অর্থাৎ 400 মিটার স্পিড ছিল আপনার কত 130, প্লাস বাদ বাকি 400 মিটার সময় ছিল আমাদের কত 145। সো এখন এটা যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে এখান থেকে আপনি একটা অ্যান্সার করে যাবেন। যদিও এই ক্যালকুলেশনটা একটু কঠিন, এটা একটা মেথড দল, আমি একটু সহজ মেথড দেখাচ্ছি, যার কারণে এই মেথডে আমি ক্যালকুলেশনটা করবো না, সহজ মেথডে ক্যালকুলেশনটা আমার করতে সুবিধা হবে। সো অ্যাভারেজ স্পিডের টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, ইউ ক্যান ইউজ দ্যাট কনসেপ্ট। বাট সব থেকে সুন্দর একটা কথা হচ্ছে, অ্যাপ্রোচ 1 গেল, এটা আমরা অ্যাপ্রোচ 2টা একটু দেখি। 2 মিনিট 25 সেকেন্ড সময় আছে, এর মধ্যে ক্লিয়ার করতে হবে, আর একটা ম্যাথ আছে। আমরা অ্যাপ্রোচ 2 যদি খেয়াল করি, যে দেখেন দুইটা ডিস্টেন্স এখানে সমান, প্রথম দিকে হাফ অংশ আপনার 130-এ যাচ্ছে, বাদ বাকি হাফ অংশ 145-এ যাচ্ছে। সো অ্যাজ দ্য টু ডিস্টেন্স ইজ ইকুয়াল, সো উই ক্যান অ্যাপ্লাই দ্য হারমোনিক মোশন কনসেপ্ট। আমরা হারমোনিক মোশনের যে কনসেপ্টটা রয়েছে, এটা শুধুমাত্র দুইটা ডিস্টেন্স ইকুয়াল থাকলেই অ্যাপ্লাই করা যায়। সো রিকোয়ার্ড অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু, খেয়াল করবেন, 2xy divided by x plus y. I repeat, you can only use that formula when the two distance is absolutely equal. যখন দুইটা ইকুয়াল তখনই শুধু অ্যাপ্লাই করতে পারবে। সো 2 গুণিত x মানে কত 130, এটা স্পিডকে রিপ্রেজেন্ট করে x এবং y দ্বারা, এটা কত 145 ডিভাইডেড বাই 130 প্লাস এখান থেকে 145। আমার মনে হয় এই ক্যালকুলেশনটা তুলনামূলক ওইটা থেকে সহজ। সো এটা একটু কাইন্ডলি করেন, আমার সময় নাই, আমি নেক্সট ম্যাথে যাচ্ছি। ঢাকা থেকে আজমলের বাড়ির দূরত্ব 330 কিলোমিটার। আগে একটু বলে রাখি, এটা আমরা একটা ক্লাস গেল পেট্রো বাংলার রিটার্ন নিয়ে, এখানে বেশ 10টার মতো ম্যাথ হলো। আমরা ইনশাল্লাহ 15 তারিখে পেট্রো বাংলার আর যত ম্যাথ ছিল সবগুলো একবারে শেষ করে দিব। হ্যাঁ, এগুলো করবেন, এগুলো হুবহু রিপিট হতে পারে, এখানে না হলেও তো আইবিএ যত এক্সাম নেয় সেখানে মাস্ট বি রিপিট হবে 100%। সো ঢাকা থেকে আজমলের বাড়ির দূরত্ব 330 কিলোমিটার। সে বাসে ঢাকা থেকে বাড়ি রওনা হলো, বাস কিন্তু 275 কিলোমিটার যাওয়ার পর বাসটি চলতে পারলো না, বাকি পথ সে সাইকেলে চড়ে গেল। বাসটি ঘন্টায় 22 কিলোমিটার পথ চলে, যদি সাইকেলে চড়ে ঘন্টায় 5.5 কিলোমিটার যেতে পারে, তবে বাড়ি পৌঁছতে মোট কত সময় লাগবে? আচ্ছা, একদম সহজ কথা বলি, টোটাল টাইম ইজ ডেফিনেটলি টোটাল ডিস্টেন্স কভার করছেন, ঠিক আপনার টোটাল কত স্পিড ছিল। তো টোটাল ডিস্টেন্সটা কত খেয়াল করেন, 275 যে স্পিডটা আপনি বাসে গিয়েছেন, আপনার বাসে যখন গিয়েছেন আপনার স্পিডটা বেশি ছিল, সেটা 22 কিলোমিটার/আওয়ার, প্লাস 330 থেকে 275 বাদ দিলে 25-55, এই 55 কিলোমিটার আপনি গিয়েছেন হচ্ছে সাইকেলে, সেক্ষেত্রে আপনার স্পিড ছিল কত 5.5। ফাইন, তাহলে বলা যায় এই জায়গা থেকে 10 ঘন্টা আসছে। আর এখান থেকে দেখেন এটা কিন্তু 11 দিয়ে ভাগ যাবে, দেখেই বোঝা যায়, কারণ 11 ডিভিসিবিলিটি রুল হচ্ছে এই 5 আর 2 কত হয় 7, সেটা কি মাঝে আছে না, তার মানে 11 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তাহলে 11 দিয়ে কাটলে এটা 2, আর 11 দিয়ে কাটলে এটা 2, 25 আর কি, তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5। তাই দেখেন টোটাল আমাদের 22.5 আওয়ার টাইম।